গল্প আলোয় অন্ধকার, লেখিকা রোজা ইসলাম। পর্ব ৯। স্তব্ধ প্রত্যয়ের বসা চেয়ারটা লাথি দিয়ে ফেলে দিল। তাতে প্রত্যয় সহ চেয়ারটা কাত হয়ে পড়ে গেল। স্তব্ধ প্রচণ্ড রেগে গিয়ে মৃত প্রত্যয়ের পেটে লাথি দিতে দিতে বলল, তোকেও আগে মেরে ফেলা উচিত ছিল বন্ধু, বলে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এই একটা ভুলের জন্য আমি টিয়ার কিছু হতে দেব না, নেবার। স্তব্ধ খান নিজের জিনিস নিজের করতে জানে। স্তব্ধ মারতে মারতে কথাগুলো বলে হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। পরে রইল প্রত্যয়ের মৃত বডিটা রুমে। আসফিয়ার স্তব্ধের গার্ড রুমের বাইরেই দাঁড়িয়েছিল। তারা স্তব্ধকে রুম থেকে বেরোতে দেখে স্তব্ধের দিকে তাকিয়ে সবাই ভয় পেল। স্তব্ধকে ভয়ঙ্কর লাগছে দেখতে। আসফি রীতিমতো ভয় কামছে। স্তব্ধের চোখ মুখ রক্তে লাল হয়ে আছে, যেমন ভিতরে সব প্রশ্ন করে এসেছে সে। কপালে রাগের ভাঁজ স্তব্ধের। আসফি ভয় পাচ্ছে, রাগের মাথায় না জানি স্তব্ধ কী করে বসে। যদিও স্তব্ধ রাগের মাথায় আরও সূক্ষ্মভাবে কাজ করে, কিন্তু এবার ব্যাপারটা আলাদা। যদি রাগের মাথায় কিছু করে বসে, স্তব্ধ সব শেষ হয়ে যাবে। টিয়াকে পেতে যদি লিঙ্কনের সব ডিটেলস স্তব্ধ দিয়ে দেয় রাইজিংয়ে লোকদের, তো না, সে বাঁচবে না টিয়া। রাইজিং তখন টিয়াকে লিঙ্কনের ডিটেলস পেজ ছেড়ে দিলেও লিঙ্কনকে ছেড়ে দেবে স্তব্ধকে না, কোনোদিন ছাড়বে না, মেরে ফেলবে সবাইকে। কি করবে এখন স্তব্ধ ভেবে পাচ্ছে না আসবে। স্তব্ধ রুম থেকে বেরিয়ে ওদের সামনে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। চোখে মুখে রাগি ভাব থাকলেও সে কি ভাবছে বা চাইছে বা করবে কেউ বুঝতে পারছে না। হঠাৎ স্তব্ধ কী ভেবে আসফিকে কড়া গলায় বলল, আমাদের মধ্যে কেউ আছে আসফি, যে প্রত্যয়কে জানিয়েছে আমি টিয়াকে বিয়ে করেছি, তাই প্রত্যয় এসব করতে পেরেছে। আমার তাকে চাই আসবি, সে যেই হোক আমার কাছের মনে এখনই কেউ আমার চাই ওকে, অ্যানি কষ্ট বের কর ওকে। আসফি চুপ করে আছে, সে যেন বোবা হয়ে গেছে স্তব্ধের কথায়। স্তব্ধ আসফিকে কথাটা বলে সন্দেহের দৃষ্টিতে আসফির পিছনে থাকা গার্ডদের দিকে একবার চোখ বোলাল। সবাই মাথা নিচু করে আছে। স্তব্ধের বাসার লোক না এরা, বাসার গার্ড আলাদা, ৫-৬ জন, তার মধ্যে ২জনকে মেরে ফেলেছে স্তব্ধ। আর বাইরে স্তব্ধের সাথে ৩জন থাকে, যারা আসফির পিছনে দাঁড়িয়ে। এদের মধ্যে একজন নিউজটা লিক করেছে, সেটা শিওর স্তব্ধ। রাগে স্তব্ধের গা কাঁপছে, তাই স্তব্ধ চলে গেল আসফিকে আর কিছু না বলে। আসফি স্তব্ধ যেতেই ৩জনের দিকে পিছন ফিরে তাকালো। আসফির চেহারা থেকে বোকা ভাব যায়নি, কারণ সে এটা মানতে পারছে না রায়হান, দিয়ান, মুগ্ধ এই ৩জন তাদের সাথে গাদ্দারি করতে পারে। স্তব্ধের সাথে ওরা অনেক বছর ধরে কাজ করছে। স্তব্ধের গার্ডদের কোনো প্রয়োজন নেই, তাও তাদের বিশ্বাস করে সাথে রাখে সবসময়। আর এরা ৩জন ওই স্তব্ধ বলতে পাগল। কতবার স্তব্ধের প্রাণ বাঁচিয়েছে ওরা ৩জন মিলে, আর এখন কি গুনছে এসব আসবে। টিয়া স্তব্ধের জন্য কি এটা স্তব্ধের আশেপাশে সবার জানা? তাও এসব কিভাবে করলো করা? মানে টাকার জন্য মানুষ সব করতে পারে, বিশ্বাসও বিক্রি করতে পারে, এত বড় ক্ষতি করতে পারে যে ক্ষতিতে সব লণ্ডভণ্ড হয়ে যেতে পারে স্তব্ধ। আর ভাবতে পারল না আসফি। মুগ্ধ এর কাঁধ ধরে লম্বা শ্বাস নিয়ে বলল, মুগ্ধ, এটা কার কাজ? দেখ, আমি তোদের ৩জনকে মরতে দেখতে পারবো না। তোরা ভালো করে জানিস ৩জনের মধ্যে কে কাজ করেছে, সেটা ভাই জানতে না পারলে তোদের ৩জনকে মেরে ফেলবে, সেটা আমি চাই না। আসবি আর কিছু বলার আগেই রায়হান কাঁপা কাঁপা হাতে রিভলভারটা কোমর থেকে বের করে হুট করে আসফির কপালে ঠেকিয়ে ধরল। সাথে সাথে মুগ্ধ আর দিয়ান তাদের গান বের করে একটু দূরে গিয়ে রায়হানের দিকে তাক করলো। আসফি বুঝলো রায়হান বিয়ের ব্যাপারটা প্রত্যেককে জানিয়েছে। রায়হান দাঁতে দাঁত চেপে মুগ্ধ আর দিয়ানকে বলল, বলেও শ্যুট করার কথা ভাবিস না, না হলে তোদের প্রিয় ছোট স্যার মরবে। মুগ্ধ বলল, করবো না শ্যুট, তুই গান নামা। রায়হান বিশ্রী হেসে বলল, তা হবে না আসফি স্যার, আমি প্রত্যয় ভাইকে হেল্প করেছি, টাকার জন্য সব করতে পারি আমি। বাট এখন যদি আপনি আমায় এই স্তব্ধ নামক বাঘের গুহা থেকে বের হওয়ার সুযোগ না করে দেন, তো আপনাকে শ্যুট করে আমি নিজেকে শ্যুট করে দেবো। আপনি নিশ্চয়ই মরতে চান না।
রায়হান আর কিছু বলার আগে পিছন থেকে কেউ শুট করে বসলো তাকে। রায়হান মাটিতে পড়ে কাঁদতে কাঁদতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আশফির এই প্রথম কাউকে মরতে দেখে খারাপ লাগছে না, কারণ রায়হানকে দেখে বোঝা যায় মানুষ কত খারাপ হতে পারে। ড্যানিয়েল তার রুমে দাঁড়িয়ে গ্লাস ভেদ করে বাইরের দৃশ্য দেখছে। তার পিছনে দাঁড়িয়ে আমেরিকান এক ধবধবে সাদা চামড়ার মেয়ে তাকে শাসাচ্ছে। ড্যানিয়েল, তুমি কি করছিলে ওই মেয়ের এত কাছে? ওই সময় টিয়ার রূপে নেশাগ্রস্ত ড্যানিয়েল যখন টিয়া পেটে মুখ ডুবাবে তখন এই ধবধবে সুন্দরী আগমন ঘটে টিয়ার রুমে। মেয়েটার আওয়াজ পেয়ে ড্যানিয়েল নিজেকে সামলে রুম থেকে বেরিয়ে যায়। মেয়েটা টিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ড্যানিয়েলের রুমে গিয়ে নক করে খুলে না ড্যানিয়েল চিৎকার করে বলে দেয় একা থাকতে চায় সে, তাকে ডিস্টার্ব না করতে। ড্যানিয়েলের চিৎকারে আর কিছু না বলে মেয়েটা আবার টিয়ার রুমে যায়। টিয়া এলোমেলোভাবে পড়েছিল বেডে। তাকে ঠিক করে শোয়াতে গিয়ে মেয়েটা বুঝতে পারে টিয়ার প্রচণ্ড জ্বর, আর গলায় লাল দাগ হাতেও। মেয়েটার সাথে সাথে লেডি সার্ভেন্ট কিষানকে দিয়ে ডক্টর ডাকায়। ডক্টর চেক আপ করে বলে যায় স্টেজ মুক্ত রাখতে টিয়াকে। সে অনেক দুর্বল এবং কোনো কিছু নিয়ে ভয় আছে। তাকে স্পেস দেওয়ার কথা বলে ডক্টর কিছু মেডিসিন দিয়ে যায় যার এর জন্য, আর ইনজেকশন দিয়ে যায় যেন টিয়ার ঘুম ভালো হয়। ডক্টর চলে গেলে টিয়ার জ্ঞানহীন অবস্থায় ঘুমিয়ে যায়। মেয়েটাও চলে যায়, ওই রাতটাও চলে যায়। মেয়েটা থেকে যায় ড্যানিয়েলের বাসায়। সকাল হতেই মেয়েটা ড্যানিয়েলের রুমে গিয়ে দেখে সে দাঁড়িয়ে আছে বাইরে তাকিয়ে, আর তখনই মেয়েটা জিজ্ঞেস করে ওই সময়ের কথা। ড্যানিয়েল উত্তর দেয় না। তাতে মেয়েটা এবার রেগে জিজ্ঞেস করে, ড্যানিয়েল, বলছো না কেন? তুমি মেয়েটার এত কাছে কী করছিলে? ড্যানিয়েল পাশের টেবিল থেকে সদ্য সার্ভেন্টের রেখে দেওয়া কফিটা হাতে নিয়ে চুমুক দেয়। কফি থেকে এখনো ধোঁয়া উঠছে। মেয়েটা কেন যেন আর কিছু বলার সাহস পাচ্ছে না ড্যানিয়েলকে। সে রেগে তাকিয়ে আছে ড্যানিয়েলের দিকে। ড্যানিয়েল নিজের কফিটা শেষ করে পিছন ফিরে বলে ওঠে, কায়রা বেবি, তোমার প্রশ্ন শেষ? কায়রা মেয়েটা অবাক হয়ে বলল, ড্যানিয়েল, কী হয়েছে তোমার? ড্যানিয়েল কায়রাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কাছে টেনে কায়রার ঠোঁটে ঠোঁট বসে। কায়রা অবাক হলেও ড্যানিয়েলের স্পর্শে নিজেকে ধরে রাখতে পারে না। আবেশে চোখ বন্ধ করে ড্যানিয়েলের সাথে তাল মেলায়। বেশ কিছুক্ষণ পর ড্যানিয়েল কায়রাকে ছেড়ে তাকে কোলে তুলে নেয়, আর বেডে এগিয়ে যেতে যেতে বলে, লেটস এনজয় দ্য মর্নিং বেবি। কায়রা মুচকি হেসে মুখ বাঁকিয়ে চুমো খায় ড্যানিয়েলের ঘাড়ে। দুজন মেতে ওঠে রঙিন খেলায়। বেলা 12টায় টিয়া দু হাতে মাথা চেপে ধরে। উঠে বসে বেডে শরীরে প্রচুর ব্যথা অনুভব করছে টিয়া। নিজের হাতের কবজি ধরে টিয়া ফুঁপিয়ে কেঁদে দেয়। হাতের কবজি ধরে টিয়া ফুঁপিয়ে কেঁদে দেয়। হাতে ড্যানিয়েলের হাতের চাপে দাগ হয়ে আছে ডাল। কাল রাতের কথা মনে পড়ে যায় টিয়া। নিজের গলা ধরে কেঁদে দেয় টিয়া। ভয়ে শরীর কাঁপছে। এর মধ্যে দরজা খোপলার শব্দে টিয়া দ্রুত সেদিকে তাকায় ভয়ে। যা ভয় পাচ্ছিল তাই ড্যানিয়েল দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে, এক হাত পকেট ঢোকানো, অন্য হাতে আপেল খাচ্ছে। দৃষ্টি তার টিয়ার গলায়। টিয়া ড্যানিয়েলের চাহনি থেকে নিজেকে চাদর নিয়ে ঢাকতে ব্যস্ত হলো। টিয়ার মোটেও আজ ড্যানিয়েলকে ভালো লাগছে না। ড্যানিয়েলের চোখে হিংস্রতা দেখতে পাচ্ছে টিয়া, যা ওর জন্য ভালো না। টিয়া জানতো ড্যানিয়েলের এমন একটা রূপ আছে, কিন্তু সে এতদিন সেটা দেখায়নি টিয়াকে। কী কারণে দেখায়নি তা টিয়া বুঝতে পারেনি, কিন্তু টিয়া ভালোই বুঝতে পারছিল সবটাই অভিনয় করেছে ড্যানিয়েল তার সাথে ভালো সাজা। কিন্তু ড্যানিয়েল হিংস্র, এটাই সত্য, যা তার চোখে মুখে ভাসে। বিশাল বডি ড্যানিয়েলের, লম্বায় খাম্বা, সোনালি ঝলমলে চুল, ইগলের মতো তীক্ষ্ণ খয়েরি বর্ণের চোখ, তীরের মতো খাড়া নাক, হালকা গোলাপি ঠোঁট, অতিরিক্ত ফর্সা শরীর, সব মিলিয়ে বোঝাই যায় সাদা বিলাই আমেরিকান সে। ড্যানিয়েলের তীক্ষ্ণ চাহনি দেখে টিয়া নিজেকে শক্ত রাখতে চাইলেও খুব ভয় করছে তার কালকের ড্যানিয়েলের ব্যাপারে। ড্যানিয়েল তার কোনো ক্ষতি করে দেয় যদি তো। ভয়ে টিয়া চাদর চেপে ফুঁপিয়ে কাঁদছে। ড্যানিয়েল এবার তার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে টিয়ার মুখে আর এগোয় টিয়ার দিকে। তা দেখে টিয়া ভয়ে গুটিসুটি হয়ে বসে কাঁদতে কাঁদতে বলে ওঠে, প্লিজ আমায় ছেড়ে দিন, আমি কিচ্ছু জানি না, প্লিজ
আমার সাথে কিছু করবেন না, দয়া করে। ড্যানিয়েল টিয়ার কথা পাত্তা না দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করতে করতে টিয়ার একদম কাছে হাত থেকে আপেলটা ছুঁড়ে ফেলে। টিয়ার ঘাড়ে এক হাত রেখে টেনে টিয়াকে নিজের মুখের সামনে এনে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কিছু করতে চাওনি, কিন্তু তুমি বাধ্য করেছো। কিছু করতে চাইনি, কিন্তু তুমি করতে বাধ্য করেছো। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন।